রাশিয়ার বাংলাদেশে নিউক্লিয়ার নিয়ে ইন্টারেস্টটা কোথায়? আমরা শোনা যাচ্ছে হ্যাঁ, বাংলাদেশে আমি আপনাকে বলি, বাংলাদেশে তো একটা বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রাশিয়া অলরেডি করে ফেলছে। কোনটা কোথায় রয়েছে? রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা ইয়াতে পাবনায়। রাশিয়া আরেকটা প্রস্তাব দিছিল, যেটাতে রাশিয়া খানিকটা, কিন্তু দাদা একটু এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাইবো। রূপপুরের এই নিউক্লিয়ার প্ল্যান্টটা নিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল। সে অভিযোগটা তারা আমার সাথে, আমি কথা বলছি রাশিয়ার সাথে, রাশিয়ার অ্যাম্বাসেডার, প্লাস তারা বলছে যে উই আর নট দ্যাট স্টুপিড যে আমরা এতগুলো টাকা দিয়ে দেবো, তো আমরা প্ল্যান্ট বানাবো কেমনে, এরকম তাদের কথা ছিল। যে এটা তারা মানে যে আউটরাইট দে হ্যাভ রিজেক্টেড। তো আরো বলছে যে আমরা দরকারে আমরা আইনের লড়াইতেও যেতে পারি, কোনো অসুবিধা নেই, উই ক্যান চ্যালেঞ্জ ইট এনি টাইম। এটা রাশিয়ার বক্তব্য। আচ্ছা, তো ওই সময় রাশিয়া আরেকটা প্রস্তাব দিছিল বাংলাদেশকে। রিসেন্টলি নির্বাচনের আগে দিয়ে রাশিয়ার সাথে আরেকটা পাওয়ার প্ল্যান্ট ওই সেম এরিয়াতে, সেকেন্ড পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার জন্য আরেকটা চুক্তি শেখ হাসিনা করছে। এইখানে আমার রোসাটমের সাথে কথা হলো, তারা বলল ওরা 5th জেনারেশন পাওয়ার প্ল্যান্ট এখানে করতে চায়। যেটা এখানে করছে অলরেডি সেটা হচ্ছে 4th জেনারেশন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওরা 5th জেনারেশনটা করতে চাইছে এখানে সেকেন্ড ইয়াতে, আগামীতে যেটা করবে অলরেডি, সেটাও ওই একই এক জায়গায় কাছাকাছি হচ্ছে, রূপপুরে। আচ্ছা, তো ওইখানে ওরা রোসাটম প্রস্তাব দিছিল যে ওরা 5th জেনারেশন নতুন একটা ওরা কাটিং এজ টেকনোলজি ওরা ওখানে ইউজ করছে, প্লাস লেটেস্ট যে ইয়াগুলো আছে টেকনোলজি, এটা ওরা পরীক্ষামূলক এটাই। তখন শেখ হাসিনা বললো যে না, পরীক্ষামূলক আমাদের এখানে আমরা হতে দেবো না, তোমরা পুরনো যেটা করছো ওইটাই আমাদেরকে দাও। তো এ নিয়ে রাশিয়া একটু, তারা চাইছিল যে এখানে তারা 5th জেনারেশনের এটা, ওরা তো কয়েকটা প্রায় 10টা, পৃথিবীর 10টা জায়গায় পাওয়ার প্ল্যান্ট করতেছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ইনক্লুডিং ইজিপ্টে অলরেডি মানে নিয়ার কমপ্লিশন। তো সেই দিক দিয়ে ওরা বাংলাদেশে প্রথম 5th জেনারেশনটা করতে চাইছিল। তো সেটা শেখ হাসিনা রাজি হন নাই। উনি বলছে যে নতুন পরীক্ষামূলকটা নিয়ে আবার ঝুঁকি থাকবে কিনা, তোমরা আগে যেটা করছো ওইটাই ভালো, এটাই দাও। তো যাই হোক, এই অবস্থায় আছে। তো ওই চুক্তি তো এখন তো স্টলড হয়ে আছে, এখন তো সবকিছুই স্টল, পুরনটাই ইয়াতে অপারেশনে কমিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো আর হচ্ছে না। যাই হোক, তো রাশিয়ার ইন্টেলিজেন্সটা কিন্তু সবসময় আমেরিকা যেখানে থাকে ওর পিছনে পিছনে লেগেই থাকে। ঠিক ঠিক, একদম, এটা রাশিয়ার একেবারে পুরনো হ্যাবিট। এবার আপনাদেরকে একটু বলবো যে এই 5th জেনারেশন, আসলে এই 5th জেনারেশনের পাওয়ার প্ল্যান্টটা আসলে কি জিনিস, যেটা স্যার খানিকক্ষণ আগে বলছিলেন। আসুন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে 4th জেনারেশনের যে পাওয়ার প্ল্যান্টটা আছে, ম্যাক্সিমাম উন্নত দেশে রয়েছে, এই রকমভাবেই সেগুলোকে ইউজ করা হয়। এমনকি ভারতেও কিন্তু এই 4th জেনারেশন পাওয়ার প্ল্যান্ট রয়েছে, কিন্তু 5th জেনারেশন পাওয়ার প্ল্যান্ট এখনো পর্যন্ত কিন্তু এটা ড্রয়িং বোর্ডে রয়েছে, এবং এটা হচ্ছে একটা পরীক্ষামূলক জিনিস, যে কোথায় কিভাবে সেটার ইমপ্লিমেন্টেশন করা হবে, কিভাবে করা হবে, সেটা একেবারে ড্রয়িং বোর্ডে রয়েছে। এবং অ্যাকচুয়ালি বলা যেটা যেতে পারে যে 4th জেনারেশনের যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে সেটারই সম্পূর্ণভাবে ডেভেলপিং হচ্ছে এই 5th জেনারেশনে। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে বিজ্ঞানীরা তারা কিন্তু 4th জেনারেশনের যে পাওয়ার প্ল্যান্টকে সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত ইউজ করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে গিয়ে একটা 5th জেনারেশন পাওয়ার প্ল্যান্টের কথা, যে ভাবনা চিন্তা, যে প্ল্যান রাশিয়া করছে, সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার বলা যেতে পারে। কারণ যেখানে 4th জেনারেশনের পাওয়ার প্ল্যান্ট বিশ্বের বিভিন্ন জায়গাতে রয়েছে, সেখানে রাশিয়া বলছে 5th জেনারেশনের কথা। এবং শেখ হাসিনার দূরদর্শিতা, সেটা কিন্তু একেবারে প্রশংসনীয়। কারণ যেখানে 4th জেনারেশন গোটা বিশ্বের কাছে ব্যবহৃত হচ্ছে, যেটা ড্রয়িং বোর্ডে রয়েছে 5th জেনারেশন,
তার দিকে আকৃষ্ট হয়ে সেই ফিফথ জেনারেশন করার প্রস্তাব এবং সেটাকে আনা, এটা কিন্তু খুব ভীষণভাবে একটা বলা যেতে পারে দূরদর্শিতা। এবং ফুকুশিমার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেখানে জাপানে রয়েছে ফুকুশিমা দাইচি, যেখানে এক্সপ্লোশন হয়েছিল সেখানে সেটা কিন্তু থার্ড জেনারেশন ছিল। তার মানে বুঝতে পারছেন যে এইটা অতটা স্টেবল ছিল না, তারপরেও ফুকুশিমার কি অবস্থা হয়েছিল। তারপরে ফোর্থ, মানে তার থেকে কতটা উন্নত, কারণ ফুকুশিমাতে আমরা দেখেছিলাম কি অবস্থা হয়েছিল, তারপরে হচ্ছে ফোর্থ, তারপরে ফিফথ, মানে কতটা তার লেভেল হাই। এবং বর্ডার লাইন ডিফারেন্স বিটুইন ফোর্থ অ্যান্ড ফিফথ জেনারেশন, অ্যাকচুয়ালি কিন্তু ফিফথে সেখানে এনরিচ নিউক্লিয়ার একটা জায়গা রয়েছে, ইউরেনিয়ামের একটা জায়গা রয়েছে, এবং যেখান থেকে কিন্তু এক্সপ্লোশনের মাত্রা কোথায় গিয়ে পৌঁছবে তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাওয়ার ছাড়া সেটাকে ব্যবহার করা যেতে পারে, এবং তার কার্যকারিতা, তার তেজস্ক্রিয়তা কতটা হতে পারে নিশ্চয়ই এবার আপনারা আন্দাজ করতে পারছেন। এবং সেটা যদি হতো, ফিফথ জেনারেশন যদি হতো, তাহলে শুধুমাত্র যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ব্যবহৃত হতো সেটা কিন্তু নয়, ওখানে নিউক্লিয়ার রিফাইন্ডিংও করা যেত। মানে বাংলাদেশ কিন্তু একটা বড় জায়গায় পৌঁছে যেত এই ব্যবহারের মধ্যে দিয়ে, এবং শেখ হাসিনা কিন্তু সেইটাই চেষ্টা করেছিলেন। আমরা হ্যাঁ বলছিলেন কিছু, দাদা বলুন। প্রজেক্টে, পরীক্ষামূলক প্রজেক্টে যে ঝুঁকি থাকে উনি ওটা নিতে চাননি। তো দেখা যাক, ফিফথ জেনারেশন তো আসবেই। তবে হ্যাঁ, রাশিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিক দিয়ে রাশিয়াই পৃথিবীতে এখন অ্যাডভান্স হয়ে আছে। ঠিক দাদা, এবার আমরা যে জায়গাটায় আলোচনায় আসব সেটা হচ্ছে এই যে সাবমেরিন, যেটা দাদা আমাদেরকে বলছিলেন, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, তিনি যেটা বলছিলেন যে এই যে রাশিয়া আগে থেকেই জলের তলায় এসে ঘাপটি মেরে বসে রয়েছে, সেটা কি ধরনের সাবমেরিন এবং তাতে কি কি থাকতে পারে। যে সাবমেরিনটা পাঠিয়েছে রাশিয়া জলের নিচে, যেটা ঘাপটি মেরে বসেছিল, যেটা দাদা জানাচ্ছিলেন যে জানুয়ারির 7 তারিখে বাংলাদেশে যখন ইলেকশন হচ্ছিল সেই সময় এটা এসেছিল, সেটা কি ধরনের সাবমেরিন, সেটা হচ্ছে ইয়াসেন এবং ইয়াসেন এম। 10টি হেভি ওয়েট 533 মিলিমিটার টর্পেডো টিউব বহন করে সেটা, যেটা ইউজিএসটি-এম ওয়ার গাইডেড টর্পেডো, এবং সেই সঙ্গে ক্রুজ মিসাইল চালু করতে এবং ব্যবহার করা যেতে পারে এই সাবমেরিন থেকে। এবার আপনাদেরকে বলি যে কেন এটা ইম্পর্টেন্ট, এটার মধ্যে গুরুত্বটা কি রয়েছে। যেমন ধরুন আপনার কাছে কোনো একটা অত্যাধুনিক মডেলের গাড়ি রয়েছে, ধরুন আপনি কলকাতা থেকে শুরু করে দিল্লি যাবেন। এবার সেই গাড়িটার তো ফাঁকা গাড়ি নিয়ে নিশ্চয়ই আপনি যাবেন না, তার মধ্যে আপনি জিনিসপত্র ঢোকাবেন। এবার আপনি জামা কাপড় ঢোকাবেন না খাবার ঢোকাবেন, কি ঢোকাবেন, কি বহন করবে গাড়িটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট।